মির্জা আব্বাস তো হাদি হত্যার 1 নম্বর আসামি হওয়া উচিত ছিল। দেশে তো যদি ন্যূনতম আইনের শাসন থাকতো। হাদির সাথে ওনার একটা কথোপকথন হয়েছিল যে উনি জিজ্ঞেস করছে তুমি এমপি হবে নাকি, কি জন্য তুমি এমপি হতে আসছো, যে তোমার যোগ্যতা কি। আমার যোগ্যতা আমি বলছে তোমার কোন কি এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স যেমন এক্সপিরিয়েন্স বলছে তুমি কোনদিন কাউন্সিলর হয়েছো। কাউন্সিলর হবো কেন, আমি তো এমপি হতে এসেছি, আমি হব জাতিসংঘের মহাসচিব, আমি কাউন্সিলর হয়ে যাবো কেন। এই যে তারপর তুমি নির্বাচন করবা তো এই 8-এই কেন আসলে, তা আমি 8 নম্বরের ভোটার তাই 8-এ নির্বাচন করতে এসেছি। তো এই কথার জন্য তো ওনার জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। উনি তো হাদি হত্যার 1 নম্বর আসামি। দেশে যদি ন্যূনতম আইনের শাসন থাকতো, বিচার ব্যবস্থা সেই ধরনের হতো, উনার তো দেখে জিজ্ঞাসাবাদ অন্তত জিজ্ঞাসাবাদ তো করতো, তাও তো করেনি। আর বিএনপি নেতারা বলছে নাসির উদ্দিন পাটোয়ারি নাকি ওনার অসুস্থ বানাই দিয়েছে। ধন্যবাদ আপনাকে জসীমউদ্দিন। বিষয়ের উপর একটু থাকেন, মির্জা আব্বাসের বিষয় নিয়ে তো আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার প্রশ্ন ক্যাপ্টেন মারুফ স্যারের কাছে। মারুফ স্যার, আসসালামু আলাইকুম। তো আমার খুব পছন্দের একজন মানুষ স্যার, আপনি আসলে আমি অবশ্যই আসি এবং অনেকক্ষণ বসেছিলাম দেখতেছিলাম। তো আমি প্রশ্ন করি যে মারুফ স্যার, আপনি আমার কাছে যদি আমাকে বুঝিয়ে কনভিন্স করে যদি 10টা টাকা নেন, আমি স্বেচ্ছায় আপনার উপরে খুশি হয়ে যদি দেই, যেটা জামাত ইসলাম নিয়ে থাকে, এবং তাদের ওটা কিভাবে নেয় এটা আমি জানি না, যেহেতু আমি ওই দল করি না, বা তাদের কর্মকাণ্ড ভালো লাগে কিন্তু তাদের সিস্টেম গুলো জানি না। কিন্তু আমার স্বচক্ষে নিজের চোখে দেখা, আমার নিজ এলাকায় জমি কিনতে গেলে সেখানে সরকার দলীয় মানে লোকজনগুলো চাঁদাবাজি করে, ডাইরেক্ট যে বলে এত টাকা দিতে হবে জমি কিনতে হলে, না রেজিস্ট্রি করতে দিব না। বিল্ডিং করতে গেলে দেখা যাচ্ছে একটা বিল্ডিং উঠাইতে গেলে সেখানেও যে বলে যে 2 লাখ 5 লাখ বা 50,000 না দিলে এখানে কাজ চলবে না। তাহলে আমার কথা হচ্ছে আমার বগলে গন্ধ, তাহলে আমি আরেকজনকে, সে যদি একটা মানুষকে কনভিন্স করে নেয়, তাহলে আমি সেটাকে দেখা যাচ্ছে মানে বিতর্কিত কেন করব? কারণ আমি তো জোর করে নিচ্ছি আরেকজনকে। তা আপনি কি মানে বিএনপির এই যে বিষয়টাকে বিএনপি চাঁদাবাজি করে এটাকে বৈধ বলবেন? আর জামাত যেটা কনভিন্স করে নিচ্ছে, মানুষ স্বপ্রণোদিত হয়ে দিচ্ছে, এটাকে মানে চাঁদাবাজি? আপনি একটু বিষয়টা ক্লিয়ার করবেন স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনির ভাই এবং ক্যাপ্টেন রাজু ভাই, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি তো লক্ষ্মীপুরের বাসিন্দা। আজকে আমাদের মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেব যে কথাগুলো বলছেন, এটা আপনারা দুইজন দেখছেন কিনা কে জানি, সেটা আমি জানি না। তবে আমরা তো মনে করি যদি একজন মন্ত্রী হয়, সে সারা বাংলাদেশের জনগণের মন্ত্রী, সে কোনো দলের মন্ত্রী হতে পারে না। আর উনি তো আমাদের এলাকার এমপি, সেই হিসাবে আমাদেরও এমপি। আমরা ভোট যদি তাকে নাও দিই, সে আমাদের এমপি। আর উনি সারা বাংলাদেশের জনগণের মন্ত্রী, আমাদেরও মন্ত্রী। তো উনি যে কথাগুলা বলছে ভাই শুনেন, আমাদের কেন্দ্রের থেকে নির্দেশ আসছে প্রতি ওয়ার্ড থেকে একটা গরু কোরবানি দিবার জন্য। আমাদের পকেটের টাকা দিয়ে আমরা যারা এই দলকে সমর্থন করি বা এই দলের কর্মী, আমরা টাকা জোগাড় করে প্রতি ওয়ার্ডে একটা গরু কোরবানি দিবার জন্য। দেখা গেছে যে ওয়ার্ডে টাকা পর্যাপ্ত পরিমাণ আপনার জোগাড় করতে পারে নাই, ওই ওয়ার্ডে আমাদের ডক্টর রেজাল করিম সাহেব উনি ওইখানে কিছু টাকা দিছেন। তো এইভাবে দেখা গেছে উনি 48টা গরু মোট ওনার এই আসনের মধ্যে, আমাদের এই আসনের মধ্যে জবাই করা হয়েছে। আর এনি সাহেব 32 লক্ষ টাকা দিয়ে উনি 6টা গরু কিনছেন। তো 32 লাখ টাকা দিয়ে উনি 6টা গরু কিনি উনি কজনরে দিবে? আর উনি দিছে 48টা গরু। এটা ওনার একক না, এটা দেখা গেছে কর্মী বা নেতারা মিলি, জেলা নেতারা বা আপনার থানা নেতারা মিলি, সবাই মিলি, কর্মীরা মিলি, আমরা সবাই মিলি দিয়ে এই কোরবানিটা করা হয়েছে। কিন্তু উনি এটার বিপরীতে আজ কি বক্তব্য রাখলেন? উনি বক্তব্য রাখলেন ডক্টর রেজাল করিম পরাজিত শক্তি। এই পরাজিত শক্তি এত টাকা পাইল কই? এটা তল্লাশি করা উচিত, এবং ইসলামী ব্যাংক তল্লাশি করলে বোঝা যাইব যে উনি এত টাকা কোথায় পাইল। এখন আমি বলতে চাই এই কথাটা, উনি কই থেকে জানবো এই কথাগুলা? যে আমাদের ফ্যাটের কথা, আমাদের কথা আমরাই জানবো, উনি জানবো কি থেকে? ওনার লোকজনে কি করে উনি ওদেরকে তো থামাইতে পারতেছে না। আমাদের এলাকাতে কি হইতেছে, উনি এবার 11,800 ভোটে জিতছে, উনি লক্ষ্মীপুর বসে থাকি উনি এমপি হয়ে যেত।
ওনাকে এমপি কে বানাইতো? ওনাকে এমপি আমরা বানাইতাম। আমরা যখন জোটে ছিলাম তখন ওনার এজেন্ট পর্যন্ত আমরা দিতাম, আমরা ওনাকে এমপি বানাইতাম। এটা আমার শেষ। দেখা গেছে উনি লক্ষ্মীপুর বসে থাকে, উনি লক্ষ লক্ষ ভোটে উনি উইন করতো, কিন্তু এবারকার উনি উইন করছে মাত্র 11,800 ভোটে। দেখা গেছে উনি অন্তত আমাদের ইউনিয়নে অন্তত 50-12 উপরে আসছে। ওই ব্যক্তি যদি আজকে পরাজিত শক্তি নতুন একজন প্রার্থীকে বলে, আর উনি না দাঁড়ায় যদি বিএনপির অন্য কোনো প্রার্থীকে দিত, তাহলে দেখা গেছে এখানে উনি পাত্তাই পাইতো না। এরপরও কি কৌশল করছে এটা আমরা জানি, তো আমরা তো এটা নিয়ে বিরোধ করি না। কিন্তু যখন একটা জিনিস একটা একজনের পিছনে লাগতে চায়, তখন হে কি কথা বলবে না? এ তো অবশ্যই কথা বলবে। আর উনি তো হইলো মন্ত্রী, উনি মন্ত্রী হিসাবে উনি মন্ত্রীর মতো কথা বলবে। উনি তো সারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে। তো ওনারা যদি এই লাইনে না বলে, আজকে দেখলাম আব্দুল ওয়াল মিন্টুকে বললো নবী, উনি নাকি নবী, স্টেজের মধ্যে একজনের বক্তব্য দিতে গিয়ে বলছে উনি নবী। তাহলে ভাই এটা এই পুরা দলটাকে সাকার করে দিছে। এখন এই গুপ্ত হিসাবে দেখা গেছে আওয়ামী লীগের পোলাপাইন ক্যাডার বাহিনীগুলা বিএনপিতে হাঁদায় গুপ্তর মতো এখন এই আচরণ গুলা করতেছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ জনাব। আচ্ছা আরেকজন আছেন মজিব আক্তার। আসসালামু আলাইকুম। আমি মারুফ স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তার আগে আমি বলতে চাই যে বিএনপির এইসব নেতারা যে এইসব ধরনের কথা বলে, তার আগে এদের নিজের দিকে একটু তাকিয়ে দেখার দরকার। তাহলে কিন্তু আর পরে যে সমালোচনা করবে এইটা তারা সতর্ক হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে স্যার, গতকালকে রিজভী সাহেব একটা বক্তব্য দিছে যে অতীতের চেয়ে আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে এখন, আর গরুহাটে আপনার চাঁদাবাজি কম হয়েছে, বা চাঁদাবাজি হয়ই নাই বললে চলে, এমন সে বলেছে। তাই এই বিষয়ে আমি মূল্যায়ন, মানে আপনি কি মূল্যায়ন করেন সেটা জানতে চাই। টপিক যেটা আর কি হাদিয়ার নামে চাঁদাবাজি, এটা তো টপিক নাকি শামসুল সাহেব? জি চাঁদাবাজির বিষয়ে আমাদের আজকে অনেকগুলো টপিক নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে চাঁদাবাজি বা বর্জ্য ব্যবস্থাপনা এবং জিয়াউর রহমান সাহেবের এই মৃত্যুবার্ষিকী ছিলেন, সাদাত বার্ষিকী, সেটা। আচ্ছা, তো চাঁদাবাজি তো এদেশে আর বন্ধ হবে না, 54 বছর হয়নি, হবেও না। কারণ ওই যে 2 জন চাকরি যে গেল ঢাকা সিটি কর্পোরেশনের, আমাদের প্রাইম মিনিস্টার সাহেব 2 জন চাকরি করছে, ওরা তো আবার যোগ দেবে, ওটা শুধু আই ওয়াশ। তার কারণটা হলো আমাদের যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসিয়ে যদি বাংলাদেশের খেদমত করতে চায় আমাদের প্রাইম মিনিস্টার বা বিএনপি সরকার, তাহলে এই 3 মাসের মধ্যে অন্তত মানে 1000-1200-2000 চাকরি যাওয়া লাগতো মানুষের। তার কারণটা হলো যে দেশের মানুষ একদম পিয়ন থেকে শুরু করিয়া একদম হাই লেভেলে, আপার লেভেলে যে পোস্টটা আছে এই পর্যন্ত দুর্নীতি। তো কই কারো তো কোনো চাকরি যাওয়ার মানে টেনশনে নেই। আমি তো যাই একটু অফিস আদালতে দেখি, তো ওই যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটা কমে না। তো যদি এরা ভালো চায়, দেশের ভালো চায়, তা কই দুর্নীতি তো আটকাতে পারবে না। তার কারণ দুর্নীতি এরা কখনোই আটকাতে পারবে না। এরা খালেদা জিয়াও পারে নাই, ইনি তো বাইনা। জিয়াউর রহমানের ব্যাপারটা ছিল ভিন্ন, জিয়াউর রহমান সাহেবের ব্যাপারটা একদম ভিন্ন ছিল। তার কারণ আমাদের রংপুর মেডিকেল কলেজে উনি আসি ঢুকছিল, আমরা শুনছি, গল্প শুনছি, যেমন তোমার ছোট, উনি আসি ঢুকছিল কয়েকজনকে মানে একদম সব খুঁজে একদম সব শেষ হওয়ার পরে তারপর ক্যান্টনমেন্টে ফোন দিছে।